So next, the naming or nomenclature of restriction enzyme. So restriction enzyme কিভাবে নেমিং করা হয় সেটা আমরা দেখব নেক্সট। সো লেট আস টেক অ্যান এক্সাম্পল। দেখো রেস্ট্রিকশন এনজাইম কিন্তু অনেক আছে, যেমন তোমার ইকো R1, ঠিক আছে, তারপরে তোমার ব্যাম H1, সরি হিন 3, ঠিক আছে। সো এরকম কিছু নেমিং। সো এদের নেমিং কিভাবে করে? সো এই রেস্ট্রিকশন এনজাইমের টোটাল এক্সপানশন ফর্মটা কি? সো আমরা একটা নিব এখানে, ফার্স্ট ইকো R1, এটা কি বলা হয়? ফার্স্ট এই যে ই স্ট্যান্ডস ফর এস্চেরিশিয়া, CO stands for the species, that is the coli. ব্যাপারটা কি দেখো, সো এই প্রথম যে তিনটা ওয়ার্ড ইউজ করা হয়েছে, সো দিস আর নাথিং বাট দ্য স্পেসিস। কোন স্পেসিসের থেকে এটা নেওয়া হয়েছে বা কোন ব্যাকটেরিয়ার থেকে এটা নেওয়া হয়েছে সেটা হলো ফার্স্ট ওয়ার্ড, ফার্স্ট থ্রি ওয়ার্ডস। ই স্ট্যান্ডস ফর দ্য জেনাস, CO স্ট্যান্ডস ফর দ্য species. Next, R stands for the strain. Strain means প্রজাতি। কোন প্রজাতির ইকোলাই বা এস্চেরিশিয়া কোলাই কোন প্রজাতি? আর প্রজাতি ছিলাম কি করে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিতে দুইটা স্ট্রেন ছিল। আর স্ট্রেনে ছিল একটা, আর স্ট্রেন ছিল তোমার এস স্ট্রেন ছিল কি হার্মফুল, আর স্ট্রেন হার্মফুল ছিল না, তো সেরকম দেখছিলাম। সো এটাই তোমার ব্যাপারটা, ঠিক আছে। সো ওরকম ধরনের স্ট্রেন বা প্রজাতি, স্পেসিস একটা বা প্রজাতি দুই অনেক, তো সেই আর প্রজাতি বা আর স্ট্রেন। নেক্সট, আই বা ওয়ান স্ট্যান্ডস ফর ক্রোনোলজি অফ ডিসকভারি। সো কখন তোমার ডিসকভার হয়েছিল, ঠিক আছে, সেটার উপরে তোমার কি কয় 1 2 3 এগুলা বলা হয়, ঠিক আছে। প্লাস এটার টাইপসও বোঝায়, টাইপ অফ রেস্ট্রিকশন এনজাইম। পরে আমরা দেখব টাইপসটা, টাইপ অফ রেস্ট্রিকশন এনজাইমও বোঝায়, ঠিক আছে। নেক্সট আরেকটা যদি বলি, এটা হিল 3। সো এখানে দেখো ফার্স্ট তিনটা ওয়ার্ড সেটা কি হবে? স্পেসিস বা কোন কার থেকে কোন অর্গানিজম থেকে নেওয়া হয়েছে। সো দ্যাট ইজ দ্য H stands for Haemophilus, IN stands for influenzae. So this is the organism যার থেকে এটা নেওয়া হয়েছে। D is the strain and 3 is the chronology or type of কোন ধরনের রেস্ট্রিকশন এনজাইম, টাইপ 3, ঠিক আছে। সেটা একটু পরে দেখতেছি আমরা, টাইপ 1 কি, টাইপ 2 কি, টাইপ 3 কি, ঠিক আছে। সো এইভাবে তোমার কি হয়, নেমিং করা হয় প্রত্যেকটা। দেখো নামটা আমাদের লুকায় আছে কোন প্রজাতির থেকে ক্যারি করা হয়েছে বা কার থেকে আসছে এটা, ঠিক আছে। সো এইখানে দিস ইজ দ্য নোমেনক্লেচার। সো তোমাদেরকে কোশ্চেন করবে একদম সিম্পল, এক্সপান্ড দ্য টার্ম ইকো R1। ইকো R1 কে এক্সপান্ড করো, ফুল ফর্ম লেখো ইকো R1। তোমাকে এই কোশ্চেনটা করবো, 1 মার্কসের কোশ্চেন দিবে, ঠিক আছে, বা 2 মার্কসের দিবে এটা। বা এক্সপান্ড দ্য টার্ম হিন্ট 3, তো তোমাকে এটা এক্সপান্ড করে লিখতে হবে, এই জিনিসটা লিখতে হবে তোমাকে।
সো দিস ইজ দ্য নোমেনক্লেচার। নেক্সট আমরা দেখব টাইপস। সো টাইপস অফ রেস্ট্রিকশন এনজাইম। সো রেস্ট্রিকশন এনজাইম আমরা ধরনটা প্রথমে দেখব। রেস্ট্রিকশন এনজাইম are of three types on the basis of mechanism. কোন মেকানিজমেও কাজ করে, ঠিক আছে, তার মেকানিজমটা কি সেটার উপরে তার জিনিস দরকার, তো সেগুলোর উপরে ভিত্তিতে তোমার তিন ধরনের রেস্ট্রিকশন এনজাইম পাওয়া যায়। দ্যাট ইজ দ্য রেস্ট্রিকশন এনজাইম। নেক্সট সেকেন্ড টাইপ রেস্ট্রিকশন এনজাইম 2, থার্ড টাইপ রেস্ট্রিকশন এনজাইম 3. So these are the three types of restriction enzyme on the basis of mechanism. তোমাকে মনে রাখতে লাগবে মেকানিজমের ভিত্তিতে। আবার on the basis of action, action কিভাবে করে তার ভিত্তিতে আবার দুইটা। সো এনিওয়ে সেটা আমরা পরে দেখতেছি। সো রেস্ট্রিকশন এনজাইম 1। সো এখানে রিকুইজিট কি কি দরকার? রিমেম্বার দিস রেস্ট্রিকশন এনজাইম 1 requires ATP, magnesium ions, ATP and magnesium ions দরকার পড়ে কিসের জন্য? তার অ্যাকশন করার জন্য। রেস্ট্রিকশন এনজাইম 2 there is no ATP, কোনো ATP দরকার নাই, only magnesium ions, ঠিক আছে। তারপরে এইখানে ATP রেস্ট্রিকশন এনজাইম 3 ATP, magnesium ions and some other ions, কিছু অন্য আয়নসও দরকার পড়ে। সো দেখো একটা রেস্ট্রিকশন এনজাইম 1 যদি কাজ করে তার জন্য এটিপি দরকার, একটা রেস্ট্রিকশন এনজাইম 2 যদি কাজ করে তার এটিপি দরকার নাই, যদি একটা রেস্ট্রিকশন এনজাইম 3 কাজ করে এটিপি দরকার পড়বে। সো তোমাকে যদি বলা হয় তুমি কোন ধরনের রেস্ট্রিকশন এনজাইম নিয়ে কাজ করবা, তোমার অ্যান্সার হবে কি? তোমার অ্যান্সার হবে অলওয়েজ 2। এক্সট্রা কোনো এনার্জি দেওয়ার দরকার পড়বে না, বাট রেস্ট্রিকশন এনজাইম দিয়ে যদি তুমি 1 দিয়ে যদি তুমি কাজ করো তোমাকে এক্সট্রা এনার্জি দিতে হবে। তুমি রেস্ট্রিকশন এনজাইম 3 দিয়ে যদি কাজ করো তোমাকে এক্সট্রা এনার্জি দিতে হবে। বাট রেস্ট্রিকশন এনজাইম 2 রিকোয়ার্স নো এটিপি, দ্যাট মিন্স নো এনার্জি, তোমাকে বাইরে থেকে কোনো এনার্জি সোর্স দিতে হবে না, ঠিক আছে। সো দিস আর দ্য বেসিক্স 3 টাইপস অফ রেস্ট্রিকশন এনজাইম অন দ্য বেস অফ মেকানিজম। এখন আমরা দেখব রেস্ট্রিকশন এনজাইম অন দ্য বেস অফ মোড অফ অ্যাকশন, যে তারা অ্যাকশন কিভাবে করে, তারা কাজ কিভাবে করে সেই বেসিসে, সেটা আবার দুই ধরনের হয়। আর তোমাদের পরীক্ষার সময় যদি টাইপস দেয় তোমরা কিন্তু সেকেন্ড টাইপটা কিন্তু লিখবা, যেটা আমি এখন দিব, এটা কিন্তু লিখতে যাবা না, ঠিক আছে। এটা তোমাদের অত একটা দরকার নাই, জাস্ট এটা হায়ার স্টাডিজের জন্য দরকার। আমি শিখে রাখলাম কেন কি ক্রোনোলজি অফ ডিসকভারি বা টাইপসের কথা আমি বলছি না, সেই জন্য আমি এখানে আলাদা করে বলে দিলাম এটা। কিন্তু তোমাদেরকে যদি কোশ্চেন জিজ্ঞেস করে তো তোমরা টাইপস লিখবা, ইট ইজ অফ 2 টাইপস। সো রেস্ট্রিকশন এনজাইমস are of 2 types on the basis of mode of action. Mode of action and restriction enzyme are of 2 types. That is number 1, restriction exonuclease, restriction endonuclease। ডিফারেন্স কোথায় দেখি? ফর একটা ডিএনএ, ডিএনএ একটা 5 প্রাইম এন্ড থাকবে, একটা 3 প্রাইম এন্ড থাকবে, আর একটা 3 প্রাইম এন্ড থাকবে, একটা 5 প্রাইম এন্ড থাকবে। যদি কোনো রেস্ট্রিকশন এনজাইম
তোমার কোন সাইডে কাটে, সাপোজ এই পজিশনে অথবা এই পজিশনে, এইখানে কাটে অথবা এই জায়গাটাতে কাটে, তখন কি কোনো একটা সাইডে, তার মানে এক্সিট পয়েন্টের দিকে, তখন সেটা যেই ধরনের রেস্ট্রিকশন এনজাইম করবে সেটাকে বলা হয় রেস্ট্রিকশন এক্সোনিউক্লিয়াস। এই এক্সো কথাটা আসছে ফ্রম এক্সিট সাইট। সো যে কোনো রেস্ট্রিকশন এনজাইম সে যদি কোনো একটা ডিএনএর এন্ড পয়েন্টের দিকে কাটতে সাহায্য করে তখন সেটাকে বলা হয় রেস্ট্রিকশন এক্সো। আবার এই একটা ডিএনএ স্ট্র্যান্ড আছে 5 prime to 3 prime, this 3 prime to 5 prime, ঠিক আছে। সো কোনো একটা ডিএনএ, কোনো একটা এন্ডোনিউক্লিয়াস যদি কোনো একটা পয়েন্টে, সাপোজ মিড পয়েন্টের দিকে কাটে, এই পয়েন্টে আর এই পয়েন্টে কাটে, বা কোনো একটা মিড পয়েন্টে এম করে কাটিয়ে দিল, যেই ধরনের রেস্ট্রিকশন এনজাইম সেখানে ফাংশন করবে সেটাকে বলা হয় রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। সো বেসিক ডিফারেন্স কি বিটুইন এক্সোনিউক্লিয়াস এন্ড এন্ডোনিউক্লিয়াস? Endonucleases are those restriction enzyme which cuts the DNA at any middle point বা mid part of the DNA, ঠিক আছে। If a restriction enzyme cut the DNA at any external points বা মানে at any exit points, তখন সেটাকে বলা হয় রেস্ট্রিকশন এক্সোনিউক্লিয়াস। আর যদি মিড পার্টের দিকে কাটে তখন সেটাকে বলা হয় রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। সো these are the two types of restriction enzymes on the basis of their action, ঠিক আছে। নেক্সট আমরা দেখব দ্যাট ইজ দ্য কাট। কাট কেমন ধরনের হতে পারে, কিভাবে কাটতে পারে, একটা ডিএনএ তে কেমন ধরনের কাটতে পারে সেটা আমরা দেখব, আর সেই কাটটা পরের দিকে আমাদের ইউজফুল কিনা সেটাও আমরা দেখব। So, types of cuts. First, let us take an example. একটা ডিএনএ স্ট্র্যান্ড আছে, ঠিক আছে, জি এ এ টি টি সি, জি এ এ টি টি সি, এখানে আরো কিছু আছে, আমাদের তো দরকার নেই। আমাদের কি করবে, রেস্ট্রিকশন এনজাইম আসলে এখানে বসবে, ঠিক আছে। এখন কাটটা দুই ধরনের করতে পারে। কি কাট? ফর এক্সাম্পল কোনো একটা মিড পার্টে, সাপোজ এই জায়গাটার মধ্যে যদি কাটটা তৈরি করে, যদি এরকম যদি কাট তৈরি করে তখন কি হবে, সাপোজ নতুন যেটা ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হবে, নতুন যেটা ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হবে দুইটা, সেটা হবে এরকম। সো নতুন করে যদি একটা নিউক্লিওটাইড যদি তুমি বসাইতে চাও, এখানে একটা নিউক্লিওটাইড স্ট্র্যান্ড যদি তুমি বসাইতে যাও নতুন করে, বন্ডটা কার মাঝখানে হবে, এর মাঝখানে আর এর মাঝখানে। সো দ্যাট মিন্স হোয়াট টাইপ অফ বন্ড এখানে আসতেছে, অনলি ফসফো ডাইএস্টার বন্ডস। সো তুমি চার জায়গায় তোমার যেটা বন্ডিং হচ্ছে, দ্যাট ইজ দ্য রেড কালার আমি যেটা দেখাইতেছি, সো দ্যাট ইজ দ্য ফসফো ডাইএস্টার বন্ড, ঠিক আছে। সো এটা এক ধরনের কাট যেখানে কিছু ইকুয়াল পার্ট তৈরি করবে। সো যদি কাটটা এরকম হয় কিছু ইকুয়াল স্ট্র্যান্ডস তৈরি করে, তখন এই ধরনের কাটকে বলা হয় ব্লান্ট কাট, ঠিক আছে। সো কি বললাম, ইফ
As a result of restriction enzyme, the cut produced, and if the cut is in such a way that the two strands are equal in size, then this type of cut is known as blunt cut. And at the same time, if we are to introduce a new strand, the bond formed between the new strands and the old strand is only the phosphodiester bond. যদি আমি আবার বলি, সোজা কথা, একটা রেস্ট্রিকশন এনজাইম ইউজ করা হচ্ছে, ইউজ করার ফলে যদি সেই কাটটা এমন ভাবে তৈরি করে কিছু ইকুয়াল স্ট্র্যান্ডস তৈরি করে, তখন সেই ধরনের কাটকে বলা হয় ব্লান্ট কাট। আর এই ব্লান্ট কাটের পরে যদি আমি নতুন করে কিছু ইন্ট্রোডিউস করতে যাই, যেমন এখানে গ্রিন কালার একটা স্ট্র্যান্ড আমি এখানে ইন্ট্রোডিউস করতে গেছি, সো আগের স্ট্র্যান্ডের সাথে যেটা বন্ডিং হবে সেই বন্ডিংটা কি বন্ডিং? অনলি ফসফোডাইএস্টার বন্ডস। ঠিক আছে, এটা হলো এক ধরনের কাট। নেক্সট আমরা দেখব আরেক ধরনের কাট, এটা থাকে কিন্তু, তাহলে আমরা বেশি করতে পারবো না। ফর এক্সাম্পল, this is a strand, সো যদি রেজিস্ট্যান্স বসে, অ্যাজ এ রেজাল্ট কাটটা একটু অন্যভাবে তৈরি করবে। সাপোজ এইখানে একটা, এইখানে আর একটা কাট, ঠিক আছে? সো এইখানে একটা কাটলো, এইখানে একটা, তার মানে কি এইখানে একটা কাট দিল, এইখানে একটা কাট দিল। অ্যাজ এ রেজাল্ট নতুন করে যেটা স্ট্র্যান্ড তৈরি হবে সেটা ভালো মতন দেখো, ঠিক আছে? জি এ এ ডি সি, এটা একটা, তারপরে হবে টি এ, তারপরে টি সি, জি এ, ঠিক আছে? এরকম একটা কাট তৈরি করো যদি ভালো মতন লক্ষ্য করো, ঠিক আছে? স্যার এটা একটা কাট, এটা একটা কাট। সো এখানে দেখো ইকুয়াল এন্ডস তৈরি হয়েছে। এখন তুমি যদি একটা নতুন করে যদি একটা স্ট্র্যান্ড এখানে ইন্ট্রোডিউস করতে চাও, তখন তোমার এখানে স্ট্র্যান্ডটা একটু বেঁকা ইন্ট্রোডিউস করতে হবে। কি দেখো, এ রাখতে পারবে নতুন করে। সো এইখানে বন্ডিং হবে, এর মাঝখানে বন্ডিং হবে, এট দ্য সেম টাইম এই মাঝখানে একটা বন্ডিং হবে। সো আগেরটা বলা ছিল শুধু ফসফোডাইএস্টার বন্ড চার মাথায়, এইখানে কিন্তু ফসফো ডাইএস্টার এন্ড হাইড্রোজেন বন্ডস, দুই ধরনের বন্ডস তৈরি হবে। একটা হবে তোমার এখানে যেমন এরকম হয়েছিল, এট দ্য সেম টাইম আরেকটা কি বন্ড হবে এখানে? হাইড্রোজেন বন্ড। সো টু টাইপস অফ বন্ড। সো দেখো এখানে যখন কাটবে সেই কাটটা কেমন ধরনের হইতে লাগবে? আনইকুয়াল, ঠিক আছে?
সেই জন্য এই ধরনের কাটকে বলা হয় স্টিকি, STICKY, স্টিকি কাটস। ঠিক আছে, আগেরটা ছিল ব্লান্ট কাট, এইটা হবে স্টিকি কাট। স্টিকি কেন? বিকজ অ্যাজ এ রেজাল্ট অফ দিস two unequal sized strands are produced. ঠিক আছে, therefore it is known as sticky cuts. আচ্ছা, এখন যদি বলি in this type of cut the cut is in such a way that the two strands become unequally extended. এই দিকটা এক্সটেন্ড হচ্ছে, এই দিকটা এক্সটেন্ড হচ্ছে, so unequally extended, as a result of which a particular strands when added, ঠিক আছে, when added, as a result of which two types of bonds are produced. One is the phosphodiesterase hydrogen bond. Then these types of cuts are known as, আবার বলি যে একটা পার্টিকুলার ধরনের, একটা এমন ধরনের কাট যেখানে তুমি স্ট্র্যান্ডটাকে আনইকুয়ালি কাটবা, সেটাকে বলা হয় স্টিকি কাট। আর অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ, তোমার অ্যাজ এ রেজাল্ট এটার ফলে কি হবে, তোমার এমন কিছু স্ট্র্যান্ডস তোমাকে যুক্ত হবে যেখানে তোমার সেই স্ট্র্যান্ডসগুলো জোড়া লাগতে গেলে ফসফোডাইএস্টার বন্ড এন্ড হাইড্রোজেন বন্ড দুইটাই দরকার, তখন সেই ধরনের কাটসকে বলা হয় স্টিকি কাটস। সো এখন তুমি নিজে চিন্তা করো যে কোনো একটা এনজাইম যে এক ধরনের বন্ডিং আর আরেক ধরনের এনজাইম দুই ধরনের বন্ডিংকে ফেভার করে, তুমি কোনটা নেবে? You will always go with these two, that is a sticky cut. Why? Because these two types of bonds are more stronger than the single type of bond. এখানে আগেরটা আমাদের ছিল শুধু তোমার ফসফোডাইএস্টার বন্ড ছিল, এখানে তোমার ফসফোডাইএস্টার বন্ডও আছে, অ্যাট দ্য সেম টাইম হাইড্রোজেন বন্ডও আছে। দুই ধরনের বন্ড যদি থাকে সেই ধরনের বন্ডটা আরো বেশি স্ট্রং হয় in comparison to one type of bond. So therefore biotechnologists when they work in a certain way that they will produce a sticky cut, not a blunt cut. Blunt cut করলে তাদের বন্ডিংটা অতটা স্ট্রং নাও হইতে পারে, বাট স্টিকি কাট হলে বন্ডিংটা কিন্তু খুবই স্ট্রং হবে, বিকজ it contains both phosphodiester and hydrogen bonds. So this is all about the মোটামুটি তোমাদের রেস্ট্রিকশন এনজাইম কমপ্লিট। নেক্সট আমরা যেটা দেখবো যে কাটস, আমি যে কাটলাম সেটা কিভাবে বুঝবো। ওকে।